এই পার্টের শুরুতেই আমরা কিম এবং তানকে দেখতে পাই, তারা পুলিশের গাড়িতে ছিল। পুলিশ তাদের দুইজনকেই ধরে নিয়ে যায়। পুলিশ স্টেশনে যাওয়ার পর আমরা তানকে দেখতে পাই যে কিনা চুপচাপ ছিল, তবে কিম বারবার বলছিল যে আমরা কিছু করিনি। এটা শুধুই মাত্র একটি ভুল বোঝাবুঝি। এই ভুল বোঝাবুঝির কারণে আপনারা এইভাবে আমাদের ধরে রাখতে পারেন না। পুলিশ তাদের কোনো কথায় পাত্তা না দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে আমরা কিম এবং তানকে দেখতে পাই, তারা দুইজনই একে অপরের উপর রাগারাগি করছিল। তান তো বারবার বলছিল তোর জন্য এইসব হয়েছে। কিম বলে আমার জন্য হয়েছে, তুই যদি বাসা থেকে না পালাতি, তোকে খুঁজতে যদি আমি না যেতাম তাহলে কি এই ঘটনা ঘটতো বল? তুই সবসময় নিজের দোষ আমার উপর কেন চাপিয়ে দিস বল? আমি কিছু করিনি, তুই খুব ভালো করেই জানিস। তোকে খুঁজতে গিয়ে আমি কত জায়গায় গিয়েছি, তোর বাসা পর্যন্ত গিয়েছি। তোর বাসায়ও তুই ছিলি না, তোর মা আরও উল্টাপাল্টা আমার সাথে কথা বলে। তখন তান বলে বলবে না তো কি করবে? তুই আমার বাসায় যেতে তোকে কে বলেছে? আমি কি বলেছি একবার তুই আমার বাসায় যা? আমার বাসায় গিয়ে দেখ আমি আছি কিনা। তোর বলতে কেন হবে? তোকে আমি খুঁজতে বের হয়েছি, তাহলে তো আমি জায়গায় জায়গায় গিয়েই খুঁজবো, তাই না? তোকে খোঁজার জন্য বেরিয়েছি কিন্তু পাইনি, তাই আমি তোর বাসায় গিয়েছিলাম। তখন সে বলে তুই খুব ভালো করেই জানিস আমি ছোটোবেলায় বাসা থেকে পালিয়ে এসেছি, আর বক্সিং খেলা আমার স্বপ্ন ছিল, আমার ফ্যামিলি মানেনি তাই আমি পালিয়ে এসেছি। কিম বলে তাহলে তুই আমার উপর কেন দোষ দিচ্ছিস? তখন সে বলে আমি খুব ভালো করে জানি তুই এইসব টাকার জন্য করছিস, তাই না? তুই সত্য কথাটা আমাকে বলে দে, তুই যে টাকার জন্য এইসব করছিস। তখন কিম বলে হ্যাঁ আমি টাকার জন্য করছি, এটা তো নর্মাল বিষয়, এটা আমার কাজ তাই আমি এটা করছি। তোর কাজ হচ্ছে বক্সিং খেলা, তুই কেন বক্সিং খেলছিস না? তখন তান বলে কেউ কি আমাকে জিজ্ঞেস করেছে যে আমি তাইফুনের সাথে ম্যাচ খেলতে চাই কি না? কেউ তো আমাকে জিজ্ঞাসা করেনি, তাহলে কেন তোরা আমাকে অভিযোগ করছিস? আমার নামে কোনো অভিযোগ দেওয়ার আগে 100বার চিন্তা করে দিবি, কারণ আমি তার সাথে খেলতে চাই না। তাহলে কেন আমাকে জোরাজোরি করা হবে? আমি খেলতে পারবো না। তখন কিম বলে তুই খেলবি না তো? তখন সে বলে না আমি খেলবো না, খেলার আগে আমাকে একবার প্রশ্ন করা উচিত ছিল, কিন্তু তোরা প্রশ্ন করিসনি। তারপর দুইজন চুপচাপ বসে থাকে। একে অপরের হাতে ব্যথা লাগে কারণ তারা দূরত্ব বজায় করে রেখেছিল, আর হ্যান্ডকাপ দুইজনের হাতেই ছিল। তানের হাতে যখন ব্যথা লাগে কিম তখন নিজেও বুঝতে পারে তার হাতে যেমনটা ব্যথা লাগছে হয়তো কিমের হাতেও ব্যথা লাগছে, তাই তারা একে অপরের কাছাকাছি এসে বসে। এখানে দুইজন একে অপরের দিকে তাকায় আর একে অপরকে সরি বলে। কিম বলে সব কিছু আমার জন্য হয়েছে। তানের তখন অতীতের কিছু ঘটনা মনে পড়ে যায়, যেটা তাইফুনের সাথে তার লাইফে ঘটেছিল, যার কারণে সে এখন ম্যাচ খেলতে চাচ্ছিল না। তার এই ঘটনাগুলো মনে পড়ার পর সে তাকে সরি বলে আর বলে দোষ একজনের না দুইজনেরই ছিল। যেহেতু দোষ দুইজনেরই, শাস্তি দুইজনকেই ভোগ করতে হবে, কি আর করার। যতক্ষণ পর্যন্ত আমাদের এখান থেকে কেউ ছাড়িয়ে নিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের এখানেই বসে থাকতে হবে, তাছাড়া আর কিছু করার নেই। তখন তাদের হাতে আবারও ব্যথা লাগতে শুরু করে। কাছাকাছি বসার কারণে এখন হয়তো ব্যথাটা কিছু কম হচ্ছিল। দুইজনেরই হাতে লাল হয়ে যায়। একে অপরের সাথে গল্পগুজব করে তারা সময় কাটায়। কি করবে, কিছু করার ছিল না, কারণ তাদের তো সময় কাটাতে হবে। হুট করেই কিমের ঘুম চলে আসে, তাই সে তানের ঘাড়ে মাথা রেখে শুয়ে পড়ে। এটা দেখে তান কিছুটা খুশি হয়, আর এখানে আমরা বুঝতে পারি তাদের দুইজনের মধ্যে কিছুটা ফিলিং অ্যাড হচ্ছিল, একে অপরকে ফিল করতে শুরু করেছিল। হ্যাঁ, এটাই হচ্ছে তাদের ভালোবাসার শুরুর দিক। আসলে পরে কি হবে এটা আমরা সঠিক জানি না, তবে ভালোই ছিল তাদের শুরুটা। তারপর আমরা একটি পুলিশ অফিসারকে আসতে দেখি। পুলিশ অফিসার কিমকে দেখে জিজ্ঞাসা করে কিম তুই এখানে কি করছিস? তোর তো এখানে আসার কথা নয়। তখন কিম বলে যে আমি আসলে এখানে একটা ভুল বোঝাবুঝির কারণে আছি, আমি কিছুই করিনি। পুলিশ অফিসারটিকে চেনার কারণ পুলিশ অফিসারটি তার বাবার শেষকৃত্যে এসেছিল, বা তার বাবার মৃত্যুর পরে এসেছিল। পুলিশ অফিসারটি বলে আচ্ছা তোরা থাক, আমি দেখছি। কিছুক্ষণ পরই পুলিশ অফিসারটি তাদের বেল করিয়ে দেয়। তারপর তারা তাদের বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর এখানে কোর্স তাদেরকে জিজ্ঞাসা করে ঘটনা কী। তখন তারা ঘটনাটি খুলে বলে। তানকে জিজ্ঞাসা করে সে ম্যাচ খেলবে কি না। তখন তান জানায় যে না, সে ম্যাচ খেলতে চায় না, এটা তার একদমই পছন্দ না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। এখানে থাকা মেয়েটি তার উপর অনেক বেশি রাগারাগি করে, বলে কেন তুই খেলবি না? তোকে খেলতে হবে, তুই এইভাবে এইসব করতে পারিস না, তোর মন মর্জি অনুযায়ী তুই চলতে পারিস না। তখন আমরা কিমকে দেখতে পাই যে কিনা বলে আচ্ছা ও যেহেতু খেলবে না তাহলে আমাদের আর কি করার, আমি কি আমার কাজটা কমপ্লিট করে আসি। এই কথা বলে সে তার রুমে চলে যায়। কাল সে মিডিয়াকে কি বলবে এই বিষয় নিয়ে সে লেখালেখি করা শুরু করে দেয়। এদিকে আমরা তানকে দেখতে পাই যে কিনা গোসল করে এসে কিমের দিকে তার নজর পড়ে। রুমে ঢুকতেই যায়, কিন্তু সে কিছুক্ষণ দাঁড়িয়ে তাকে আগে দেখে।
তারপর সে আবারও দরজা লক করে দেয়। দরজা লক করে সে রুমে গিয়ে আবারও টাস করে দরজা খুলে প্রবেশ করে। প্রথমে সে যে প্রবেশ করতে চেয়েছিল ইচ্ছে করে করেনি। সে এটা বোঝাতে চাচ্ছিল যে সে সরাসরি রুমে এসেছে, কিছুই খেয়াল করেনি। তারপর তান কিমকে জানায় যে তোর কি কষ্ট হচ্ছে এইভাবে লিখতে? তখন সে বলে না, কষ্টের কি আছে, তুমি খেলবে না আর কি করার। তখন কিম ল্যাপটপটি নিয়ে উঠে চলে যায়, কারণ সে মনে করে হয়তো তানের ডিস্টার্ব হবে। কিন্তু তান তাকে জানায় যে না, আমার কোনো ডিস্টার্ব হবে না, তুই চাইলে এখানে বসে লিখতে পারিস। তারপর রাতের বেলায় তুই চাইলে আমার সাথেই ঘুমাতে পারবি। এখানে তো পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, তাই না? তাহলে তুই বাইরে গিয়ে কেন শুবি, এখানেই শুয়ে পড়বি। এই কথা বলে সে নিজেও শুয়ে পড়ে। আর এখানে আমরা দেখতে পাই শোয়ার পর সে অন্যদিকে মুখ করে মুচকি হাসতে শুরু করে। এখানে আমরা বুঝতে পারি তাদের মধ্যে অবশ্যই ফিলিংস অ্যাড হচ্ছে। এদিকে তানের কথা শুনে কিমও মুচকি হাসে, তার অনেক ভালো লাগে তানের কথাগুলো। কিন্তু এখানে তান ঘুমিয়ে পড়ে, তার কোনো কথাই সে শুনতে পায় না। তান যখন সকালবেলায় ঘুম থেকে ওঠে তখন সে কিমকে দেখতে পায়, যে কিনা টেবিলেই ঘুমিয়েছিল, কারণ সে সারা রাত অনেক কষ্ট করেছে, কাজ করেছে। সে যায় কিমকে ডাকতে, কিন্তু কিম ডাক শুনে আর উঠতে পারে না, কারণ সে গভীর ঘুমে ছিল, সারা রাত কষ্ট করেছে তাই ঘুমিয়ে পড়ে। তখন তান তাকে উঠিয়ে বিছানায় নিয়ে আসে। আর এখানে তাদের মধ্যে আসলেই কিছুটা রোম্যান্টিক সিন তৈরি হয়ে যায়। দেখুন কি সুন্দর করে কোলে করে তাকে তার বিছানায় এনে রাখলো, এটা আসলেই রোম্যান্টিক সিন। তারপর সে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে এখান থেকে চলে যায়। এখানে আমরা বুঝতে পারি হয়তো কিম বুঝতে পারছে যে তান তার সাথে আছে বা তার খেয়াল রাখছে, বোঝার পরও সে কাউকে কিছু বুঝতে দেয় না। তান শার্ট পরতে পরতেও কিমের দিকে তাকিয়ে থাকে আর দেখে বলে, কিম তুই অনেক কিউট, তোকে দেখে আমার মায়া লাগতে শুরু করেছে। সিন পরিবর্তন হয়, আমরা ওই লোকটিকে দেখতে পাই যে কিনা এই ম্যাচটি রেখেছিল। লোকটি চুপচাপ বসেছিল। তখন কিম এখানে বলতে শুরু করে, আপনাদের কাছে অনেক দুঃখিত, তান এই ম্যাচটি খেলতে পারবে না। তখনই এখানে তান চলে আসে আর বলে যে কে বলেছে আমি ম্যাচ খেলবো না? আমি কি একবার বলেছি আমি ম্যাচ খেলতে চাই না? আমি অবশ্যই ম্যাচ খেলবো। আপনারা যারা আমার ম্যাচ দেখতে পছন্দ করেন তারা ম্যাচ টাইমের জন্য অপেক্ষা করেন, আমি অবশ্যই খেলবো। এটা সবাই লাইভ দেখতে পায় আর মহা খুশি হয়ে যায়। আর কোচ দেখে তো অনেক আনন্দিত, কারণ এটা তাদের জন্য একটি আনন্দের নিউজ ছিল। সিন পরিবর্তন হয়। এদিকে আমরা কিমকে দেখতে পাই যে কিনা লাইভ করছিল, লাইভে সে মানুষকে ডিফেন্স করা শেখাচ্ছিল। সে নিচে থাকে আর তান উপরে থাকে, তাকে নিজেকে ছাড়াতে হবে। তান তাকে এমনভাবে ধরে যে কিম তাকে ছাড়াতেই পারে না, অনেক চেষ্টা করার পরও নিজেকে ছাড়াতে পারে না। তখন কিম বলে যে কি করব, আমি তো নিজেকে ছাড়াতে পারছি না। তান বলে জোর লাগা, জোর লাগালেই তো হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই সে অনেক চেষ্টার পর তানকে সরিয়ে ফেলে। তারপর সে বলে, দেখলেন নিজেকে কিভাবে সেভ করতে হয়, আপনারা এইভাবেই সবসময় প্র্যাকটিস করবেন। তখন সে বলে যে আচ্ছা এখন লাইফটা বন্ধ করে দেই। তারপর সে লাইফটা কেটে দিয়ে এখান থেকে উঠে চলে যেতে চায়। তখন তান তাকে আটকায় আর তাকে ডিফেন্স শেখানোর জন্য রোম্যান্স করতে শুরু করে। এখানে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে কোথাও না কোথাও ভালোবাসার শুরু তো হয়েছে, কিন্তু কেউ কাউকে প্রকাশ করতে চাচ্ছে না। কিমের বিষয়গুলো ভালো লাগছিল, তবে সে কিছুটা আনইজি ফিল করছিল। আর তান তার যেভাবে ক্লোজ ছিল সে তো আনইজি ফিল করবেই, এটা নর্মাল। তারা দুইজনই হাসি খুশি ছিল, কেউই কাউকে কিছু বুঝতে দিতে চাচ্ছিল না। তাদের এই হাসি খুশির মধ্যেই এই সিনটি কাট করে দেওয়া হয়। পরের সিনে আমরা কিমকে দেখতে পাই যে কিনা আবারও লাইভে চলে আসে। লাইভে এসে সে একটি রুমকে দেখাচ্ছিল, রুমের ভিতর কি আছে, যারা ম্যাচ খেলে তারা কি করে। লাইভের মধ্যে সে একটি ছেলেকে পরিচয় করিয়ে দিচ্ছিল, সে অনেক ভালো বক্সার, সে অনেক ভালো বক্সিং খেলতে পারে, কিন্তু সে আজ পর্যন্ত তেমন একটি সুযোগ পায়নি। তার পেছনে একটি পুতুল ছিল, এই পুতুলের রহস্য তাকে জিজ্ঞাসা করা হয়। সে বলে ছোটোবেলায় এটা আমাকে গিফট করা হয়েছিল, এটা আমার পছন্দের, যেটা আমার ছোটো বোন গিফট করেছে, বা ছোটো বোনের এটা বোঝাতে চেয়েছিল সে। তার ছোটো বোনের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, সে এখন অসুস্থ। এইসব শুনে লাইভে থাকা লোকজনকে কিম বলে যে আপনারা যদি চান তাহলে এই মানুষটাকে হেল্প করতে পারেন, আমি আপনাদের জোরাজোরি করব না, কিন্তু আপনারা যদি চান এই মানুষটাকে সাহায্য করে তার বোনকে তার কাছে ফিরিয়ে দিতে পারেন। এখানে ছেলেটির বোনের জন্য সে অনেক আপসেট ছিল, আর ছেলেটি তার বোনকে অনেক ভালোবাসতো। লোকজনও তার কথায় সাড়া দিচ্ছিল, তার অনেক ভিউ হচ্ছিল। তারপর তারা দুইজন এই ভিডিও দেখে এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয়, আমরা বক্সিং ম্যাচের তারা সবাই ট্রেনিং সেন্টারে ছিল, এখন তাদের ট্রেনিং সেন্টারে অনেকগুলো লোক হয়েছে। তারা চাইলেই এখন যে কোনো বড় ম্যাচ খেলতে পারবে।
লোকেদের দেখা দেখি অনেকগুলো লোকই এখন নতুনভাবে ভর্তি হচ্ছে এই ট্রেনিং সেন্টারে তখনই একজন ফরেনার চলে আসে, যে কিনা ইংলিশে কথা বলছিল। তান লক্ষ্য করে তার সহপাঠী ঠিকঠাকভাবে তার উত্তর দিতে পারছে না, তাই তান নিজে চলে যায় লোকটির সাথে কথা বলার জন্য। তখনই এখানে কিম চলে আসে। কিমকে দেখে তান বলে কিম আপনাকে হেল্প করবে। কিমও তার সাথে খুব সুন্দর করে কথা বলছিল, যা দেখে কোর্স অনেক খুশি হয়ে যায়। তারপর তারা সবাই যখন বসে থাকে তখন কিম লক্ষ্য করে তার পোস্টে উল্টাপাল্টা রিয়েক্ট চলে আসছিল। এটা তার পোস্ট ছিল না, তবে তাকে ট্যাগ করে করে পোস্ট করা হচ্ছিল তানকে নিয়ে। আসলে তানকে নিয়ে পোস্ট করার কারণ ছিল তান যে ওই দিন মারামারি করেছিল, এটার ভিডিও উল্টো এডিট করে কেউ আপলোড করে দিয়েছে, যার কারণে এখন অনেক বড় প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কোর্স এসে জানায় যে তানের সাথে ম্যাচ কেউই খেলতে চাচ্ছে না, তাকে বাতিল করে দেওয়া হয়েছে। এটা শুনে তান নিজেই অনেক কষ্ট পায়, কিন্তু কাউকে বুঝতে দেয় না। কিম তখন জানায় যে এই বিষয়টা নিয়ে আমি তদন্ত করে দেখতে চাই, আমার মনে হয় তদন্ত করলে কোনো কিছু বেরিয়ে আসবে। তখন সে বলে যে আচ্ছা তুমি দেখতে পারো। কোর্সকে সে বলে কোর্স আমি একটু মার্কেট থেকে আসতে পারি? তখন কোর্স বলে তুমি একা মার্কেটে গেলে প্রবলেম হতে পারে, তোমাকে একা যাওয়ার প্রয়োজন নেই। তখন তান বলে আমি তার সাথে চলে যাব, কোনো প্রবলেম হবে না, তাকে সেভ করার জন্য আমি একাই যথেষ্ট। কোর্স তখন জানায় আচ্ছা তুমি যদি তার সাথে যাও তাহলে সে যেতে পারে, আমি তাকে আটকাবো না। তারপর তারা দুইজন মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়। আসলে তারা মার্কেটে এসেছিল সিসিটিভি ফুটেজের উদ্দেশ্যে। সিসিটিভি ফুটেজ তারা পাবে কি না জানে না, কিন্তু তারা ভাবছিল হয়তো পেতেও পারে। তাই তারা একটি আন্টির দোকান ফলো করে, যে আন্টির দোকানের সামনেই তাদের মারামারি হয়েছিল। আন্টিটা অনেক রুড ছিল। আন্টির কাছে তখন তারা যায় আর গিয়ে বলে যে আন্টি, ওই দিনে যে মারামারি হয়েছিল ওইটার যদি সিসিটিভি ফুটেজ আমাদেরকে দিতেন তাহলে অনেক ভালো হতো। আন্টি তাদেরকে তাড়িয়ে দেয়, উল্টো আরও বকাঝকা করে। তারপর তারা হাঁটতে হাঁটতে একটি মেয়েকে দেখতে পায়, যেই মেয়েটি তাদের ওই সময় উপস্থিত ছিল। মেয়েটিকে গিয়ে তারা বলে যে প্লিজ আপু আমাদের হেল্প করতে পারবেন? যদি আপনি আমাকে হেল্প করেন তাহলে অনেক ভালো হতো আমাদের। কিন্তু মেয়েটি বলে যে না, আমি ওই সময় ছিলাম না, আমি কিছু দেখিনি, আমি তোমাদেরকে চিনি না, তোমরা এখান থেকে চলে যাও, তোমরা কেন এসেছো? এইভাবে মেয়েটি উল্টাপাল্টা কথা বলছিল। তারা যখন চলে যেতে চায় মেয়েটি বলে শোনো, তোমরা যাদের সাথে ফাইট করেছো তারা ওই আন্টির লোক, আর ওই আন্টির রাজত্ব চলে এই এলাকাতে। তোমরা চাইলেও কিছু করতে পারবে না, কারণ আন্টি তোমাদের কিছু করতে দিবে না। তাই বলে রাখি তোমরা এইসব করা বন্ধ করো। তখনই এখানে ওই টিকটকার বা ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর চলে আসে। সে আসার পর বলে যে আপনাদের সাথে আমি একটি সেলফি নিতে চাই, আমি তানের অনেক বড় ভক্ত। ওই দিন যে মারামারি হয়েছিল না, ওইটার ভিডিও আমি করে রেখেছি, আপনারা চাইলে আমি দিতে পারি। আমি এটা আপলোড করব, এডিট করার বাকি আছে, তবে একটি শর্ত আছে, ওই শর্ত অনুযায়ী আমি আপলোড করব। তখন তারা জিজ্ঞাসা করে কী শর্ত? বলে প্লিজ আমার শর্তটা একটু রাখবেন, আপনি যদি আমার শর্ত রাখেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সব কিছু খুলে বলবো, দেখাবো। তখন সে বলে শর্তটা কি, এটা তো আগে বলবে। তখন ছেলেটি তার ফোন কভার বের করে, আর ফোন কভারের ভিতর তানের সাইন নেয়, বলে এটাই আমার প্রাপ্য, আমি এটাই চেয়েছিলাম, আপনার অনেক বড় ভক্ত আমি, আমি আপনাকে হাক করতে চাই। এই বলে সে তাকে জড়িয়ে ধরে।